নমস্কার। আজ অষ্টম পর্ব। আজ 2025 সালের 1 জানুয়ারি। আমি আমার সকল শ্রোতা বন্ধুদের আমার শুভ নববর্ষ জানাচ্ছি। আজ আমি আবার ফিরে এসেছি আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান ইতিহাসের আলোয় ভারত নিয়ে। আগের এপিসোডে আমরা ভারত সভ্যতার উপর পরিকল্পিত আক্রমণ এই আলোচনা চক্রের অসভ্য ভারতীয়রা তৈরি করেছিল এত বড় সভ্যতা পর্ব 2 আলোচনা করেছিলাম। আমি আগের পর্বে আলোচিত বক্তব্যের সারাংশ বলে নিই। ওই বিদেশিরা কাজ করেছে সেই আদিবাসী গরিব মানুষদের মধ্যে, তাদের মধ্যে ভারত বিরোধী মনোভাব রোপণ করেছে। এই করাটাই ওদের ওপেন সিক্রেট বা গোপন এজেন্ডা। ততটা গোপন যদিও নেই, আর চোখখান খোলা রাখলেই ধরা যায়। একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, তার নাম আফ্রো দলিত ফ্রিডম মুভমেন্ট। আমেরিকার বা ইউরোপের কালোদের বোঝানো হচ্ছে তারা একসময় অনেক কষ্ট পেয়েছে। তাদের বলা হচ্ছে, দেখো তোমরা এখন এত উন্নত হয়েছ, তোমাদের আর কৃতদাস হতে হয় না, কিন্তু তোমাদের ভাইরা পড়ে আছে ভারতে। কারা এই ভাই? না ভারতের দলিতরা। আর কারা তাদের শোষণ করছে? ভারতের ব্রাহ্মণ আর উচ্চবর্ণের মানুষরা, তারা সাদা চামড়া। আর দলিত হচ্ছে তোমাদের মতো কালো চামড়া। তোমরা তাদের সাহায্য করো, তাদের বুদ্ধি দাও, তাদের পরামর্শ দাও। আর একটা বিষয় হচ্ছে ইন্ডোলজি। কেউ যদি ভারতীয় হয়ে এই বিষয়ে কাজ করে তাদের অনেক টাকা দেওয়া হয়। আর এই ইন্ডোলজির কাজ হচ্ছে কি, তাদের এটা শেখানো যে ভারত মানেই জাতপাত, ভারত মানে অস্পৃশ্যতা, ভারত মানে মৃত্যুর পর স্ত্রীকে পোড়ানো। আর একটা ভ্রান্ত ধারণা, ভারত হচ্ছে ধর্মের দেশ, দৈবভূমি, এখানে শান্ত সুবোধ বালক সব, কেবল শান্তির ধর্ম। আর এখানে ধর্ম ছাড়া কিছু নেই। প্রথম কথা, এটা মোটেই শান্তির, একেবারে যুদ্ধ বিনা এদেশ থাকেনি। এদেশে যুদ্ধ করতে জানে, কিন্তু আস্তে আস্তে তাদের নির্বীর্য নপুংসক বানিয়ে দেওয়া হয়েছিল। আরেকটা জিনিস করা হয়েছিল যে এখানে সবটাই ধর্ম, কিন্তু একেবারেই তা নয়। আমাদের সাহিত্যে, সংস্কৃত সাহিত্যে যত কিছু লিখিত পাঠ্য আছে তার মধ্যে মাত্র 20% ধর্ম, বাকিটা বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সাহিত্য, ব্যাকরণ, ভাষা, শিক্ষা ব্যবস্থা, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান ইত্যাদি আছে। ওরা আমাদের কথাগুলো ধার করে নিয়ে ওদের নিজস্ব শব্দ দিয়ে প্রচার করছে। যেমন মাইন্ডফুলনেস এসছে উপাসনা থেকে, অরবিন্দের যোগ ধারণা থেকে ওরা করেছে মাইন্ড সায়েন্সেস, মনের নানা রকম ভূমি, এইরকম কগনিটিভ সায়েন্সেস। ফ্রেডরিক জিটসে প্রচুর কাজ করেছেন এই নিয়ে, আরও অনেকে আছেন। তবে এইবার আমরা যেটা একটু অন্যদিকে যাব, সেটা হচ্ছে ভারতের মিথ্যে ইতিহাস কেন তৈরি হলো, কার প্রয়োজনে। ভারতের মিথ্যে ইতিহাস 5টা প্রধান মিথ্যে আছে। এদের কেন্দ্র করে আরও ডালপালা তৈরি হয়েছে। প্রথম মিথ্যে, আর্য একটা জাতি আর দ্রাবিড় আর একটা জাতি। পাশ্চাত্য সভ্যতার জন্য এক মেকি ইতিহাস তৈরি করার দরকার ছিল, এটা ওদের জন্য দরকার। এই পরিচয় বা আইডেন্টিটি আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু ওরা চিন্তিত ছিল আমাদের কাছে সেই মিথ্যেটা ধরা পড়ে যাবে, এই ভয়। যখন কেউ বলবে আর্য একটা জাতি, তখন প্রশ্ন করতে হবে কী অর্থে জাতি, মানে কি, তার প্রমাণ কি। ওরা বলল ওরা ছিল আর্য তাই ওরা উন্নত, এ কথার কোনো মানে হয় না, এটা মিথ্যে। ইউরোপীয়রা মূল আর্য নয়। দ্বিতীয় মিথ্যে, আর্যরা ভারতবর্ষে বহিরাগত। ওদের মতো এখানকার লোকরা ছিল বুনো, অসভ্য। আর্যরা এখানকার আদি লোকদের, মানে সিন্ধু সভ্যতার লোকদের মেরে ধরে তাড়িয়ে দিয়েছে। আবার তারাই বেদ, উপনিষদ, মহাভারতের মতো ভালো ভালো গ্রন্থ রচনা করেছে। এটা মিথ্যে ছিল এই কারণে যে ইউরোপীয়রা ছিল তাদের নিজেদের তৈরি করা মতে আর্য, আর এটা ছিল এদের মেকি পরিচয়। তৃতীয় মিথ্যে, যখন ইউরোপীয়রা ভারতে এলো তখন ভারতীয়রা ছিল অজ্ঞ, মূর্খ, বর্বর, ওদের প্রচার। চতুর্থ মিথ্যে, এরা আমাদের আলো দিয়েছে, গণতন্ত্র, বিচার ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, ন্যায়, মানবিক মুক্তি ইত্যাদি দিয়েছে, এটাও ওদের বানানো মিথ্যে, ম্যানিপুলেশন। আর পঞ্চম মিথ্যে হচ্ছে ভারত হলো অহিংসার দেশ। ওরা চেরি ফল বাছার মতো করে বেছে নিল। প্রথমেই হাতে পেল মহাবীর, তারপর গৌতম বুদ্ধ, আর অনেকটা লাভ দিয়ে 2500 বছর পরে দাবার বোর্ডের মতো পেয়ে গেল আরেকজনকে, মোহনদাস গান্ধী। আসলে এরা নাকি সবাই বৌদ্ধ, শান্তিবাদী, অহিংস, এবং এর মাঝখানে আর কিছু নেই। এই 2500 বছরে আর কিছু নেই। গান্ধীকে ওটা ফিট করা হলো, সেইভাবে তৈরি করা হলো, এটা সম্পূর্ণ মিথ্যে। এবার
এটা বোঝার জন্য আরেকটু পিছনে যেতে হবে। 1492 সালে 3টে জাহাজ নিয়ে কলম্বাস স্পেন থেকে, আর 1497-তে ভাস্কো দা গামা পর্তুগাল থেকে ফিরলেন, পর্তুগাল থেকে বেরোলেন। কলম্বাসকে স্পন্সর করেছিলেন স্পেনের রাজা ও রানী ফার্দিনান্দ আর ইসাবেলা। ভাস্কো দা গামাকে স্পন্সর করেছিলেন পর্তুগালের কিং এমানুয়েল। দুজনেই কিন্তু দুটো আলাদা রুটে বেরিয়েছিলেন, অথচ দুজনেরই লক্ষ্য ছিল ভারতকে খোঁজা। কেন ভারত খুঁজতে? বেড়াতে, অ্যাডভেঞ্চার করতে, না হানিমুন করতে? এত বড় অভিযান করতে বিপুল খরচ করতে হয়েছিল। কেন করেছিল? কারণ মুসলমান অটোমান সভ্যতা এশিয়া ও ইউরোপের ট্রেড রুট বন্ধ করে দিয়েছিল। ইউরোপে হাহাকার পড়ে গিয়েছিল। যে করে হোক ভারতের দ্রব্য ইউরোপে আনতে হবে। তখনও ওরা বিশ্বাস করতো পৃথিবীটা ফ্ল্যাট, অর্থাৎ ওরা যদি জাহাজ নিয়ে যাত্রা করে তাহলে একসময় ওরা ঝপ করে পড়ে যাবে। তাও সেই ঝুঁকি নিয়েছিল, কারণ ভারতের উৎপন্ন দ্রব্যের বিপুল চাহিদা ছিল ইউরোপে। স্টিল উৎপাদনে ভারত পৃথিবীতে 1 নম্বর, মান ও পরিমাণে। বস্ত্র, স্বর্ণালঙ্কার, আর্কিটেকচার, ঔষধি, ভেষজ এসব ভারত থেকে যেত। ভারতের আর্কিটেকচারাল বিজ্ঞানীরা ওখানে ঘরবাড়ি, উপাসনাস্থল বানাতে যেত। ইউরোপ যা দিত তাতে ভারতের প্রয়োজন ছিল না, তাই ইউরোপ সোনা দিয়ে তার দাম চোকাতো। তাই ভারতে এত সোনা। এই সোনাই পরবর্তীকালে সারা পৃথিবীর বিনিময়ের মানদণ্ড হয়ে যায়। ওদের ধারণা ছিল ভারত ব্যবসা বাণিজ্য কিছুই জানত না। কলম্বাস 1508 সালে মৃত্যু পর্যন্ত বিশ্বাস করতেন যে তিনি ভারতে পৌঁছেছিলেন, কারণ আমেরিকার 20,000 বছরের মায়া অ্যাজটেক সভ্যতা ওরা জানত না। এরপর আসছে স্প্যানিশ ইনকুইজিশনের কথা, যেটার জনক জননী ছিলেন খ্রিস্টিয়ান ফার্দিনান্দ আর ইসাবেলা। যেসব মুসলমান আর ইহুদি ধর্মান্তরিত হতে চায়নি, বা যারা এই দুই ধর্ম থেকে খ্রিস্টিয়ান হয়েছিল কিন্তু তখনও তাদের পুরনো রীতিনীতি আচার বিচার ছাড়তে পারেনি, তাদের জন্য বিচার সভা বসত। খ্রিস্টিয়ান পুরোহিতরা ঘুরে বেড়াতেন। এই বিচার সভাগুলো ছিল মোবাইল, চলমান। সেই বিচার সভার অন্তে হাজার হাজার ইহুদি আর মুসলমানকে জ্যান্ত পুড়িয়ে মারা হতো। গোয়া ইনকুইজিশনের কথা লোকে তোলে না। পর্তুগিজরা কী করেছিল? ভাস্কো দা গামা ভারতে 3 বার এসেছিলেন। দ্বিতীয়বার 10টা জাহাজ নিয়ে এসেছিলেন। ভাস্কো ব্যবসা করতে এসেছিলেন, এখানে মারা গিয়েছিলেন। মারাঠি, সংস্কৃত, কোঙ্কণি ভাষায় লেখা হিন্দুদের সমস্ত সাহিত্য, বিজ্ঞান, দর্শন, ধর্মগ্রন্থ সব লাখে লাখে পুড়িয়েছিলেন। হিন্দুদের উপর ভয়ঙ্কর অত্যাচার হয়েছিল, তাদের সেই একইভাবে মারা হয়েছিল। বাকিরা ভয় খ্রিস্টান হয়েছিল। তারপর ডাচ, ফরাসি, ডেনিশরা তারাও ভারতকে আক্রমণ করেছিল, কিন্তু এখানকার হিন্দু ভারতীয়রা তাদের পরাজিত করেছিল। অতএব ভারতের সৌর্য শক্তি ছিল না বলা যাবে না। প্রথম দিককার ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকরা এখানকার সামাজিক রীতিনীতি, দর্শন, সাহিত্য, বিজ্ঞান দেখে মুগ্ধ হয়েছিল। ওদের বলতো রোমান্টিসিস্ট, কিন্তু ওরা তো এসেছিল ব্যবসা করতে। খ্রিশ্চান মিশনারিরা, এভাঞ্জেলিস্টরা ভারতে ঢোকার চেষ্টা করছিল, তবুও বণিকরা প্রথমে তাদের ঢুকতে দেয়নি। তাদের লক্ষ্য ছিল মুনাফা করা। তারা মিশনারিদের বলতো এখানকার লোকজন ঠিক আছে, এদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, ওরা এখানকার ধর্মে মাথা গলাতে চায়নি। বণিকরা মিশনারিদের বলল এখানে কোনো অভাব নেই, অনেক ধর্ম আছে, এদের মধ্যে ধর্ম নিয়ে কোনো মারামারি নেই, অসভ্যতা নেই, এরা ভালো আছে। তখন মার্সেনারিজরা ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্ন তুলতে শুরু করলো যে আমাদের ভারতে ঢুকতে দেওয়া হোক। তাই ওরা প্রচার করলো ভারতে জাতপাত, ছোঁয়াছুঁয়ি, মারামারি, ভীষণ বাজে সব ব্যাপার আছে, একমাত্র যিশুর মহান বাণী ছাড়া এদের ঠিক করা সম্ভব না। সতীদাহ একটাও হয়নি বাংলায়, ইংরেজদের তৈরি হিসেবে দেখা গেছে। রাজস্থানে কিছু হতে পারে, তবে এখানে একটা কথা, রমেশচন্দ্র মজুমদারের বইতে কিন্তু আছে যে সতীদাহ ছিল। আমার নিজস্ব ধারণা কিছু সতীদাহ হতো অন্য কারণে, আর এটা হিন্দু সমাজের ধর্মের নয়, এক অতি ক্ষুদ্র অংশে একটা ভাইরাসের মতো বাইরে থেকে ঢুকেছিল। যদি কোথাও বছরে একটাও সতীদাহ হয়ে থাকে তা নিন্দনীয় ও রদযোগ্য। রামমোহনের কৃতিত্বকে খাটো করলে চলবে না, কারণ তিনি অঙ্কের মতো প্রমাণ করেছিলেন যে হিন্দু গ্রন্থ অনুসারে সতীদাহ বলে কিছু নেই। কাজে খ্রিশ্চানরা বা মুসলিমরা কোনোদিন বলতে পারবে না যে হিন্দু ধর্মে সতীদাহের মতো একটা জঘন্য প্রথা ছিল। রামমোহনের কৃতিত্ব এটাই। আর সতীদাহের নামে একটাও খুন যদি হয়ে থাকে তার জন্য হিন্দু ধর্ম খারাপ একথা বলার কোনো অধিকার খ্রিশ্চান, মুসলমান কারো নেই। আর আমাদের সর্বঘটে কাঠালি করার মতো সেকুলার লিবারেলদের, যারা জপের মতো হিন্দু নিন্দা করে, তাদের তো নেই। এই ব্যাপারে আমি জয়দীপ মহারাজের মতের বিরোধিতা করছি।
সব মিথ্যে নয়, তবে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছিল, এখনও হচ্ছে, কারণ তাদের মিশনারিদের ঢুকতে দিতে হবে। বৈশ্য শক্তি কীভাবে তিলে তিলে শেষ হলো সেটা বলছি। এখানকার বস্ত্রশিল্প, রেশম শিল্প পৃথিবী বিখ্যাত ছিল। সম্রাট কনস্টান্টাইনের সময় ইটালিতে তখন খ্রিস্টান ধর্ম কোথায়? রোমের মহিলারা রাস্তায় মসলিন পরে বেরোতো, তাতে স্বচ্ছতার কারণে একটা মোরাল মিনেস বা নৈতিক বিপর্যয় হয়েছিল। সম্রাটকে আইন জারি করে মসলিন আমদানি বন্ধ করতে হয়েছিল। চীন, তুর্কিস্তান সব জায়গায় আর্থিক সমস্যা হতো এই ভারতের রেশম শিল্প কেনার জন্য। ব্রিটিশরা সেই বস্ত্রশিল্পকে ম্যানচেস্টারে নিয়ে গেল, এখান থেকে কাঁচামাল নিঃশুল্কে নিয়ে যেত আর ওখান থেকে তৈরি করে এনে চড়া দামে বিক্রি করত। ভারতের ভেষজ বা দেশজ বস্ত্রশিল্প বসে গেল। ভারতে রেলগাড়ি বানানো হলো আমাদের সুবিধার জন্য নয়, দূর দূর প্রান্ত থেকে কাঁচামাল তুলে আনতে ওদের দেশের শিল্পে ব্যবহারের জন্য আনতে হতো ওদের। ভারতের স্টিল এত উন্নত ছিল যে যখন ভারতের সঙ্গে বিদেশিদের যুদ্ধ হতো আর ভারতীয় সৈন্য পড়ে যেত, ওরা প্রথমে তার তরোয়াল কেটে নিত, কারণ তার উন্নত মান। ওদের দেশে স্টিল বেশি দিন ব্যবহার করা যেত না, তাই ওরা এখানকার স্টিল উৎপাদন বন্ধ করে দিল, কারণ তাহলে এরা উন্নত অস্ত্র তৈরি করে ওদের ঘায়েল করবে। ভারতে এত উন্নত জাহাজ বানানো যেত স্টিলের উন্নত মানের জন্য। জাহাজ নির্মাণে ব্রিটিশরা তাই এত কর চাপালো যে জাহাজ নির্মাণ বন্ধ হয়ে গেল। ভারতের চাষিরা প্রাচীনকাল থেকে চাষ করে, ওরা বাপ ঠাকুরদার থেকে এমন অনেক কিছু জানতো যা বই পড়ে জানা যায় না। ব্রিটিশরা এক্ষেত্রে পেটেন্ট চালু করলো, এই কথাটা ভারতীয়রা জানতো না। ওরা সার, বীজ এসব নিয়ে সামান্য কিছু অদল বদল করে তার পেটেন্ট চালু করলো, যেটা পেটেন্টধারীর অনুমতি বিনা ব্যবহার করা যাবে না। এরপর লোকায়ত চিকিৎসা বিজ্ঞানের তখন এটাই মেন স্ট্রিম ছিল। সব কিছু আয়ুর্বেদী, হাকিমি, ইউনানি সব অল্প স্বল্প পাল্টে পাল্টে পেটেন্ট করে তার অধিকার কেড়ে নিল। আমাদের বিদ্যা চুরি করে তাতে কিছু যোগ করে পেটেন্ট করে আমাদের ক্ষমতা কেড়ে নিল। আমাদের জমিকে আমরা মা বলে মানতাম, তাকে সেবা করে তার কিছু ফেরত দিতে হবে জানতাম। তখন ওরা জমি দখল করে তাকে রেজিস্ট্রি করতে আরম্ভ করলো, যাতে জমির সঙ্গে ভারতীয়দের সম্পর্ক নষ্ট হলো। এরা আমাদের বৈশ্য শক্তিকে তিলে তিলে শেষ করেছে। ভারতের কঙ্কালের উপর গড়ে উঠেছে ইউরোপের শিল্প বিপ্লব, আর এইভাবে বৈশ্য শক্তির সঙ্গে যুক্ত শূদ্র শক্তিও শেষ করেছে। ক্ষত্রিয় শক্তিকে নষ্ট করলো কীভাবে? দিল্লির আশপাশে কিছু অঞ্চল ছিল মুঘলদের সাম্রাজ্য, তার চেয়ে 4 গুণ বড় বিজয়নগর সাম্রাজ্য 800 বছর ধরে ছিল, অথচ 250 বছরের মুঘল সাম্রাজ্যকে বলা হয় গ্রেট। আমাদের গোটা ভারতে একসঙ্গে সবাই রাজত্ব করতো না ঠিকই, কিন্তু তাতে কোনো ক্ষতি ছিল না। বণিকরা রাজাদের বোঝাতে লাগলো যে তোমরা যেমন আরামবিলাস ভোগ করছো করো, তোমাদের আমরা সব দেবো, মানে ব্রিটিশ বণিকরা। তার বদলে প্রশাসন, কর আদায়, সৈন্য যোগান আমাদের উপর ছেড়ে দাও। কিছু রাজা সমঝোতা করলো, বাকিরা করলো না, তারা স্বাধীন থাকলো। একজন রাজার বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দিল। অবশ্য প্রজাদের কিছু ক্ষোভ ছিল। আমরা সিরাজউদ্দৌলার কথা জানি, মাত্র 23 বছর বয়সে একটা চূড়ান্ত বকে যাওয়া নেশারু ছেলে বাংলার মসনদে বসল। তখন সে ব্যভিচারের জন্য শারীরিকভাবে অসমর্থ। প্রজারা ক্ষুব্ধ, বিশেষত হিন্দু প্রজা। প্রতিদিন একটা করে হিন্দু মেয়ে চাই তার বিকেলবেলায়। এমনকি শোনা যায় মীর জাফরের মেয়েকেও সে ছাড়েনি সে, তাই মীর জাফর সিরাজের বিরুদ্ধে গিয়েছিল। রানী ভবানীর কন্যা তারাসুন্দরীকে নিশানা করলো, সে গিয়ে একটা আশ্রমে আশ্রয় নিল। সিরাজ সেই আশ্রমের সাধুদের উপর অত্যাচার করতে শুরু করলো। তখন আর হিন্দুরা মেনে নিতে পারল না, তাই কেন্দ্রীয় শক্তি না থাকলেও যে খাত্র শক্তি ছিল সেটাকে নষ্ট করলো। এরপর ব্রাহ্মণ্য শক্তিকে কিভাবে নষ্ট করলো? ওদের রেকর্ড অনুযায়ী কলম্বাসের সময় অক্সফোর্ডের নথি বলছে পুরো বিশ্বের অনুপাতে ভারতের জিডিপি ছিল 27% আর চীনের 26%, পুরো ইউরোপ 8%। অর্থাৎ ভারতের গোটা বিশ্বের জিডিপির অর্ধেকেরও বেশি ভারত আর চীনের দখলে। আর ওরা যখন ভারত ছাড়লো তখন ইউরোপের জিডিপি 78 থেকে 80%, আর ভারতের 3 থেকে 4%। বুঝতে হবে কী পরিমাণ অর্থনীতিকে ধ্বংস করেছে ওরা। আর একটা পরিসংখ্যান, ওরা এসব খুব পছন্দ করে। একটা ধ্বংস করতে হলে তার সম্পর্কে জানতে হবে। যেমন ভারতের শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশ বণিকরা যখন ভারতে এলো সাক্ষরের সংখ্যা 97%, পুরুষ নারী নির্বিশেষে। প্রতিটা গ্রামে গ্রামে টোল, গুরুকুল, মাদ্রাসা ছিল। শুধু মাদ্রাজ প্রেসিডেন্সিতে 60,000 এরকম টোল, গুরুকুল, মাদ্রাসা সব মিলিয়ে ছিল।
উচ্চশিক্ষার জন্য কেন্দ্র ছিল। তার আগে ভারতের 22টা বিশ্ববিদ্যালয় ধ্বংস করার পরেও সেখানে সংস্কৃত, পার্সি, অঙ্ক, দর্শন, বিজ্ঞান পড়ানো হতো। 40% ছাত্র ছিল শূদ্র। ইউরোপীয়রা বলে শূদ্রদের শিক্ষায় বঞ্চিত করার গল্প। আর শিক্ষকদের মাত্র 10% ব্রাহ্মণ, 90% অব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণ্যবাদের কল্পিত অত্যাচার কিভাবে মানা যাবে? তাই মেকলের মিনিট বা প্রস্তাব 1833 সালে তৈরি হলো। তিনি বলেছিলেন তিনি ভারতের রাস্তায় একটাও ভিখিরি বা চোর দেখেননি। অর্থনৈতিক সমৃদ্ধি ও মর্যাদা আছে। দেখুন, ওদের বলার মধ্যেই কিন্তু একটা বৈপরীত্য, একটা বৈষম্য থাকছে। এইটাকে ভাঙার জন্য তৈরি হলো মেকলের প্রস্তাব 1833 সালে। এদের ভুলিয়ে দিতে এরা আসলে কি? ইংলিশ এডুকেশন অ্যাক্ট পাশ হলো 1891 সালে। এটা রামমোহন রায়ের সময় না, তিনি 1833 সালে মারা গিয়েছিলেন। তাছাড়া তিনি চেয়েছিলেন ভারতে ইংরেজি শিক্ষা ও ইউরোপীয় জ্ঞান বিজ্ঞানের প্রসার। এই বিষয়টাকে খুব গুরুতরভাবে বিশ্লেষণ করতে হবে। আগে ভারতের জ্ঞান যাই থাকুক না কেন, তার সঙ্গে অবশিষ্ট বিশ্বের মিল ছিল না। ভারতীয়রা মূলধারার জ্ঞান বিজ্ঞানের সঙ্গে ভালোভাবে পরিচিত হচ্ছিল না, হওয়ার দরকার ছিল। এখানে জাতীয় ভাবাবেগ দিয়ে, সেন্টিমেন্ট দিয়ে কাজ হবে না। ভারতের বিজ্ঞান ও অন্যান্য বিষয় যেমন অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, অ্যাকাউন্টেন্সি ইত্যাদি আগে যাই থাক, তার যথেষ্ট পরিমাণ লিখিত রূপ প্রাপ্ত বা উপলব্ধ, যাকে বলে অ্যাভেলেবল ছিল না। হতে পারে সেই 1000 শতক থেকে যে ধ্বংস ও অপহরণ হয়েছিল বিদেশি মুসলিম ও খ্রিশ্চান আক্রমণের দ্বারা, তুর্কি, আফগান, মঙ্গল যদি বিদেশি না হয় তবে বিদেশি কে? তাতে হয়তো ভারতের জ্ঞান বিজ্ঞান লিটারেচার প্রাপ্ত ছিল, কিন্তু যা নেই তা নিয়ে আফসোস না করে নতুনকে স্বাগত জানাতে দ্বিধা কেন থাকবে? আর ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান আমাদের ক্ষতি করেছে একথা বলা যাবে না, না করেনি। রামমোহন, বিদ্যাসাগর দুজনেই এরকম চিন্তা করেছিলেন। তারা দেখেছিলেন অন্তত বাংলায় যথেষ্ট পরিমাণে সংস্কৃত বিদ্যালয় আছে। কিছু হিন্দু আদৌ ইংরেজি শিক্ষার জন্য সামান্য সরকারি তহবিলের অনুদানের বিপক্ষে ছিলেন। তাই রামমোহন ও বিদ্যাসাগর দুজনেই একই কারণে ইংরেজি শিক্ষাজ্ঞান বিস্তারের পক্ষে মত দিয়েছিলেন। এ সম্পর্কে এদের পর্যাপ্ত যুক্তি বিশ্লেষণ সহ প্রবন্ধে আছে। তাহলে বদমাইশিটা কোথায়? বলছি, আগে আমাদের গ্রামের গুরুকুল বা পাঠশালা চালানোর অর্থ সরকার দিত না। এসব গল্প এখন তৈরি হয়েছে, গ্রামের লোকেরাই দিত। ব্রিটিশরা সেই সব ফান্ডিং বন্ধ করে দিল। ওরা ব্যবস্থা করলো এমন প্রতিষ্ঠান যা বিদেশি শিক্ষা দেবে, তাদেরই সরকার টাকা দেবে। লর্ড রিজলি বারবার ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র এইসবের সংখ্যা গুনছিলেন, যাতে বারবার বলা যায় দেখো ব্রাহ্মণরা কত অত্যাচার করছে। বর্ণ, জাত, কাস্ট এই তিনটে আলাদা। বর্ণ হচ্ছে গুণ অনুসারে আর জাত কর্ম অনুসারে। এইসব জাত বর্ণ কিন্তু রিজিড নয়, ফ্লুইডিটি আছে, অর্থাৎ জন্মভিত্তিক নয়। বহু জায়গায় শূদ্ররা খুব ধনী আর ব্রাহ্মণরা ভীষণ গরিব। ব্রাহ্মণদের জমি রাখার অধিকার ছিল না। ব্রাহ্মণ যদি হাল ধরত তবে তাকে একঘরে করে দেওয়া হতো। গ্রামের লোক চাষবাস করে তাদের কিছু দিত, তাইতে তাদের সংসার চলত। এর পিছনের যুক্তিটা হলো, ব্রাহ্মণের যদি থাকে ইন্টেলেকচুয়াল ক্ষমতা, তার বিনিময়ে অন্যদের হাতে থাকবে অর্থনৈতিক ক্ষমতা। না হলে এক হাতে সব থাকলে তার অতিরিক্ত ক্ষমতাশালী হয়ে উঠবে। পুরাণ বা রূপকথায় কোনো ব্রাহ্মণ ধনী নয় এই কারণে। এইগুলো ভালো করে জানা দরকার, কারণ এর উল্টোটাই শুনে এসেছি। ব্রাহ্মণরা অত্যাচার করেছে নিম্নবর্ণের উপর। মুসলিম বা খ্রিস্টানের সবথেকে বেশি ধর্মান্তরিত হয়েছে ব্রাহ্মণরা, কারণ তারা অর্থনৈতিক সুযোগটা পেয়েছে যা এখানে পেত না। ওরা ওইখানে গিয়ে অর্থনৈতিক সুযোগ পেয়েছে। মুর্শিদ কুলি খান ব্রাহ্মণ, কালাপাহাড় ছিলেন পরম বৈষ্ণব ব্রাহ্মণ। একবার কেরালায় একজন ইংরেজ কালেক্টর বা জেলাশাসক ঠিক করলেন তিনি পালকিতে চড়ে গ্রামে যাবেন ট্যাক্স আদায়। তিনি যখন গেলেন দেখলেন গ্রামের লোক দলে দলে আসছে। কালেক্টর ভেবেছিলেন গ্রামের লোক তাকেই অভিবাদন ও সম্মান জ্ঞাপন করতে এসেছে, কিন্তু গ্রামবাসীদের কাণ্ড দেখে তিনি অবাক হলেন। গ্রামবাসীরা এসে বেয়ারাদের প্রণাম করে জল দিচ্ছে। পরে তিনি জানলেন যে 4 জন পালকিবাহক আসলে ব্রাহ্মণ। তারা ধুলো, কাদা, ঘামে মাখামাখি। আর তাদের প্রণাম করার কারণ তারা সত্যিই জ্ঞানী পণ্ডিত। হ্যাঁ, তিনি লিখে গেছেন এই কথা। আমাদের প্রশ্ন, কোন দেশে অত্যাচার বা ইন্টেলেকচুয়াল শোষণ নেই? পুরোহিততন্ত্র কোন ধর্মে নেই? শুধু ভারতকে কেন টার্গেট করা হয়? যেখানেই হোক না কেন সেটা অত্যাচার, এবং সেটা আছে। ইংরেজ যখন 1947 আগস্ট ভারত ছাড়ল,
তখন ভারতের পুরুষ সাক্ষরতার হার 14% আর নারী 8%, 97% থেকে নেমে এটা হয়েছে। তাদের অবদান, এইটা হচ্ছে তাদের অবদান। ইংরেজি শেখা দরকার তাদের ব্যবসায়, প্রশাসনে কেরানিগিরি করানোর জন্য। তারা এই ব্রাহ্মণদের ইংরেজি শিখিয়ে কেরানি বানালো, আর অন্যদের বলল দেখো ব্রাহ্মণরা কেমনভাবে তোমাদের শোষণ করছে, অবজ্ঞা করছে। এবার কাস্ট, এটা ইংরেজদের তৈরি করা। কাস্ট মানে হায়ারার্কি। তা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এদের মধ্যে ছিল না। ভারতীয় বর্ণ ব্যবস্থায় ব্রাহ্মণদের মাথা, হাতকে ক্ষত্রিয়, পেটকে বৈশ্য, ওর পা দুটোকে শূদ্র বলা হয়েছে। একটা সমাজকে শরীরের সঙ্গে তুলনা করা হয়েছিল। মাথা চিন্তা করে, তাই ব্রাহ্মণ, এটা রূপক। আর ভারতীয় ধারণায় পা কখনোই অসম্মানের নয়, কারণ পাই আমাদের সচল রাখে, যেটা শূদ্ররা করে। আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি সেই কারণে। পা অবজ্ঞার জিনিস নয়, যেমন শূদ্ররাও অবজ্ঞার জিনিস নয়। পেট থেকে খাদ্যরস সারা শরীরে সঞ্চারিত হয়। বৈশ্যরা গোটা সমাজের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান দেন, আর ক্ষত্রিয়রা সমাজ রাষ্ট্রকে রক্ষা করেন, তাই তারা হাত। এর মধ্যে কোনো উঁচু নিচু ছিল না। সুতরাং বর্ণ বা জাত আছে, কিন্তু কাস্ট ইংরেজদের তৈরি করা। অতএব ইভ্যাঞ্জেলিস্টদের অনুমতি দেওয়া হলো, তোমরা যাও, এইসব পুতুল খেলা বন্ধ করো, এর মধ্যে ভগবান নেই। দেখো মানুষের মধ্যে ভগবান আছে, যেমন আমাদের যিশু ভগবানের পুত্র। কিন্তু ভারতীয়দের কিছুতেই বাগে আনা যাচ্ছিল না। ব্রিটিশ ইভ্যাঞ্জেলিস্টরা বুঝলো এদের ধর্মে এমন কিছু আছে যার জন্য এদের টলাতে পারে না। কিভাবে তা সম্ভব? ম্যাক্স মুলার এই কাজটা সুচারুরূপে সম্পন্ন করলেন। তিনি বললেন যে ভারতের ধর্ম শেষ, সেখানে খ্রিস্টান ধর্মকে ঢুকতে হবে। তিনি বেদ উপনিষদ অধ্যয়ন করে ভারতপ্রেমিক হয়ে গেলেন। তিনি রামকৃষ্ণের ভক্ত হলেন। তিনি ভারতপ্রেমিক হলেও মনে মনে জাত খ্রিস্টান। তাই একটা হাইপোথিসিস ভাসিয়ে দিলেন, বেদ ইত্যাদি রচনাকারী ভারতীয়রা আর্য, তাই তারা এত ভালো ভালো বই লিখেছে। ব্যাস, ইউরোপীয়রা সবাই ঝাঁপিয়ে পড়লেন, সব ইউরোপীয় পণ্ডিতরা। তারা বলল এরা 3500 বছর আগে ভারতে এসেছে, তার মানে তো আমরা বা আমাদের জার্তুত পূর্বপুরুষ না হলে এই অসভ্যদের দ্বারা এত ভালো দর্শন সাহিত্য সম্ভব না। আর সব নিদর্শন, আর্টিফ্যাক্ট, গ্রন্থ, পুঁথি চুরি করে নিয়ে গেল ব্রিটিশ মিউজিয়ামে। মুসলিম শাসকরা পুড়িয়েছিল আর এরা চুরি করলো। আমাদের কাছে কোনো রেফারেন্স বই, আকর গ্রন্থ রইল না। আজ পর্যন্ত কোনো ভারত সরকার দাবি করেনি সেইগুলো ফেরত চেয়ে। ইউরোপীয় ভাষাসমূহের সঙ্গে ভারতীয় সংস্কৃতের মিল দেখে ওরা কাল্পনিক প্রোটো ইন্দো ইউরোপীয় ভাষা তৈরি করলো, আর সংস্কৃতকে বানালো ইউরোপীয় ভাষা সমূহের ভগিনী ভাষারূপে। এরকম কোনো ভাষা সম্ভব নয়, প্রোটো ইন্দো ইউরোপীয় ভাষা, কারণ ওই ধরনের কোনো ভাষায় সংস্কৃতের মতো এত সমৃদ্ধ, এত প্রাচীন দর্শন, সাহিত্য, বিজ্ঞান নেই। আসলে ওই রকম কোনো কপোলকল্পিত ভাষাই নেই। সংস্কৃত ভাষাই ইউরোপীয় ভাষাসমূহের আদি জননী, সে কথা বেমালুম চেপে গেল। তা নাহলে খ্রিস্টান ধর্ম প্রচারের দরকার হবে না, করা যাবে না। আর ভারতের শ্রেষ্ঠত্ব স্বীকার করতে হবে, ওদের ইগো তা করতে দেবে না। আমি আজকে এখানেই শেষ করলাম। অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।